ওকে, সো আমি উইদিন লাস্টে যেটা করিয়েছিলাম ওই পার্টটা থেকে আমি একটু রিপিট করে দিচ্ছি, so that would be easy for you to understand. The structural organization of organ and organ system is far more specialized and localized in complex, that is more developed animals than even in very complex plant. তার মানে কি, হায়ার ডেভেলপড অ্যানিমালস এর মধ্যে ইনক্লুডিং হিউম্যান বিইং আর হচ্ছে গিয়ে কমপ্লেক্স প্ল্যান্ট, মানে হচ্ছে যে প্ল্যান্টগুলো প্রচন্ড পরিমাণে ডেভেলপড রয়েছে ওইগুলোর মধ্যে দেখা যায় কি অর্গানস অ্যাজ ওয়েল এজ অর্গান সিস্টেম। This fundamental difference reflects the different moods of life pursued by these two major group of organisms, particularly in their different feeding methods. যেহেতু ওদের অর্গান সিস্টেমটা প্ল্যান্টের আর অ্যানিমেলের ডিফারেন্ট, এজন্য ওদের ফিডিং সিস্টেমটাও কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? and they are also different adapting for a sedentary মানে হচ্ছে একটা জায়গাতে থাকা, প্ল্যান্ট একটা জায়গার মধ্যে থাকে। on the other hand, the animals are having active locomotion, that means ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে ইজিলি মুভমেন্ট করতে পারে। so that is why we can see a difference in between the organ systems and their design both in plants and animals. এজন্য আমরা প্ল্যান্ট আর অ্যানিমেলের মধ্যে ওদের যেই অর্গান সিস্টেমের যে ডিজাইনটার মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখতে পাই। ওকে, so now we are going to learn about the different types of plant tissue. Okay, plant tissues. Plants are made up of different types of tissues. They have been classified into two main group. আচ্ছা, বিফোর দ্যাট আমরা একটা কাজ করি, আমরা প্ল্যান্টের একটা লাইফ সাইকেল দেখি। ওকে, প্ল্যান্টের লাইফ সাইকেলটা যদি আমরা দেখি, it is just like that. এটাকে আমরা কি করব, we started with, say the life started with a seed. প্ল্যান্টের লাইফ সাইকেলটা স্টার্ট হচ্ছে কি দিয়ে, সিড দিয়ে। সিডের পরে কি হবে, সিডলিং, তারপরে হচ্ছে মিডিয়াম সাইজ প্ল্যান্ট, মিডিয়াম সাইজ প্ল্যান্ট, তারপরে কি হবে, তারপরে হবে একটা ম্যাচিউরড প্ল্যান্ট, তারপরে এই প্ল্যান্টের মধ্যে আস্তে আস্তে করে ফ্লাওয়ার দেখা যাবে, তারপরে এটার মধ্যে ফ্রুটস দেখা যাবে, তারপরে ফ্রুট থেকে আবার সিড হবে। এইবার দেখো, এটাকে যদি আমরা এরকম ভাবে একটা লাইফ সাইকেলের মতো যদি ডিফাইন করি, সিড থেকে স্টার্ট হয়েছে সিডলিং, রাইট? সিডলিং থেকে মিডিয়াম সাইজ প্ল্যান্ট, মিডিয়াম সাইজ প্ল্যান্ট থেকে ম্যাচিউরড প্ল্যান্ট, ম্যাচিউরড প্ল্যান্ট থেকে ফ্লাওয়ারিং হলো, মানে ফুল ফুটলো গাছে, তারপরে ফল হলো, তারপরে আবার সিড হলো। তার মানে কি, এটা হচ্ছে একটা লাইফ সাইকেল একটা প্ল্যান্টের। কিন্তু এই লাইফ সাইকেলের মধ্যে কিন্তু ওদের কিন্তু একরকম টিস্যু থাকে না। স্টার্টেড ফ্রম হিয়ার টু হিয়ার, দেখো এবার এটাকে আমরা হাফ করে দিচ্ছি, সো জাস্ট মেক ইট হাফ। তাহলে এখান থেকে যে এই পার্টটা, মানে কি সিড থেকে যে ম্যাচিউরড প্ল্যান্ট হলো, এই পার্ট অফ দিয়ে হচ্ছে একটা লাইফ সাইকেল, আর এটা এতটুকু একটা লাইফ সাইকেল, এটা আর একটা লাইফ সাইকেল। তার মানে কি, এখানে যেটা আছে দ্যাট ইজ এ গ্রোথ পিরিয়ড। এই যে পার্টিকুলার যেই ফেজটা, এটা হচ্ছে প্ল্যান্টের একটা গ্রোথ পিরিয়ড। আর এই যে পার্টটা, এখানের মধ্যে মধ্যে কিন্তু কোনো তেমন একটা গ্রোথ হয় না। তার মানে কি, এটা হচ্ছে একটা ম্যাচিউরড পিরিয়ড।
তাহলে একটা হচ্ছে গ্রোথ পিরিয়ড আর একটা হচ্ছে ম্যাচিওর পিরিয়ড। ঠিক আছে, এইবার তার মানে এই যে গ্রোথ যেটা, যেখানে সিড থেকে সিডলিং হলো বা সিডলিং থেকে মিডিয়াম সাইজ প্ল্যান্ট হলো বা মিডিয়াম সাইজ প্ল্যান্ট থেকে একটা ম্যাচিওর প্ল্যান্ট হলো, এইখানে সবচেয়ে বেশি গ্রোথ দেখা যায় একটা প্ল্যান্টের মধ্যে। ঠিক আছে, একটা প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ দেখা যায় এই পার্টিকুলার ফেজটার মধ্যে। তারপরে তেমন একটা গ্রোথ দেখা যায় না। দ্যাট মিনস হোয়াট, দ্য প্ল্যান্ট হ্যাজ বিন ম্যাচিওর। তার মানে কি প্ল্যান্টটা ম্যাচিওর হয়ে গেছে, তখন তার মধ্যে আস্তে আস্তে করে ফুল ফুটবে, তারপর ফল হবে, ফল থেকে আবার সিড হবে। তো এইভাবে কিন্তু একটা প্ল্যান্টের লাইফ সাইকেলটা চলে, রাইট? তো এইবার আমরা দেখবো যেটা, এই যে গ্রোথ পিরিয়ডের জন্য একরকম টিস্যু থাকবে, আর ওই ম্যাচিওর পিরিয়ডটা যখন অ্যাটেন্ড হবে, মানে যখন প্ল্যান্টটা যখন ম্যাচিওর হয়ে যাবে, তখন তার মধ্যে কিন্তু আরেক রকম টিস্যু দেখা যাবে। আর গ্রোথের মধ্যে যে টিস্যুগুলো ছিল, ওই টিস্যুগুলোই তখন মডিফাই হয়ে ম্যাচিওর পিরিয়ডে অন্য টিস্যুতে কনভার্ট হবে। তার মানে আমরা প্ল্যান্টের মধ্যে দেখব যে প্ল্যান্ট বডিতে ওদের একটা গ্রোথ ফেজের মধ্যে একরকম টিস্যু আছে, যে টিস্যুটা পরবর্তী সময় আবার কি হচ্ছে, আবার মডিফাই হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে অন্য টিস্যুতে কনভার্ট করছে, যেটা প্ল্যান্টটাকে কি করতে পারে, একটা স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। কারণ এবার একটু চিন্তা করে দেখো, সিডলিং যেটা মানে চারা গাছ কিন্তু শক্ত না, মানে রিজিড না, স্ট্রেংথ নাই। মিডিয়াম সাইজ প্ল্যান্ট, এটার মধ্যে কিন্তু তেমন একটা স্ট্রেংথ নেই, কিন্তু যখন প্ল্যান্টটা ম্যাচিওর্ড হলো, তখন কিন্তু এটা প্রচন্ড শক্ত আর রিজিড এবং মেকানিক্যাল স্ট্রেংথ অনেকটাই আছে তার মধ্যে। তার মানে কি, এই যে এই পার্টিকুলার যে স্ট্রেংথটা কিভাবে আসে, সেটা হচ্ছে টিস্যুর ডিফারেন্সিয়েশন, মানে টিস্যুগুলো চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস উই ক্যান ইজিলি ডিভাইড দ্য টাইপস অফ টিস্যু প্রেজেন্ট ইন প্ল্যান্ট ইনটু টু। আমরা এইভাবে করে প্ল্যান্টের টিস্যুটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, and these two are basically known as you can see, one is meristematic tissue আর এটা হচ্ছে পার্মানেন্ট টিস্যুস। এবার মেরিস্টেমেটিক টিস্যু কোনটা আর পার্মানেন্ট টিস্যু কোনটা, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল, মেরিস্টেমেটিক টিস্যুস, যেটাকে আমরা বাংলাতে বলি ভাজক কলা, পার্মানেন্ট টিস্যু হচ্ছে স্থায়ী কলা। যারা বাংলা মিডিয়ামে আছো ওদের জন্য বলে দিচ্ছি, মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে ভাজক কলা, ঠিক আছে, আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে স্থায়ী কলা। মেরিস্টেমেটিক টিস্যুস আর কম্পোজড অফ সেলস that are undifferentiated and in a state of active cell division. আমরা জানি কি প্রত্যেকটা টিস্যুর মধ্যে অনেকগুলো সেল থাকে, মানে কোষ থাকে। তো মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে, ওরা অ্যাক্টিভলি ডিভাইড করতে পারে। তার মানে কি, ওরা বারবার ডিভাইড করতে পারে, বিকজ দে আর আনডিফারেন্সিয়েটেড, ওদের কোনো পার্টিকুলার সাইজ নেই, ইভেন ইন এ স্টেট অফ অ্যাক্টিভ সেল ডিভিশন, ওদের মধ্যে অ্যাক্টিভ সেল ডিভিশন দেখা যায়, মানে কি ওরা খুব তাড়াতাড়ি কোষ বিভাজিত করতে পারে। While permanent tissues are composed of cells that are differentiated and have lost the power of division. কিন্তু পার্মানেন্ট টিস্যুর মধ্যে বা স্থায়ী কলার মধ্যে যেই সেলগুলো রয়েছে, ওরা কিন্তু আর ডিভিশন করতে পারে না, বিকজ দে লস্ট দ্য পাওয়ার অফ ডিভিশন। তার মানে কি, এটা একদম পার্মানেন্ট হয়ে যায়, এজন্য ওদেরকে আমরা পার্মানেন্ট টিস্যু বলছি। কেন? কারণ পার্মানেন্ট টিস্যুর যে সেলগুলো আছে, সেলগুলো কিন্তু ডিভিশন করতে পারে না। সো আমরা প্ল্যান্টের মধ্যে, প্ল্যান্ট বডিতে আমরা দুইটা টাইপের টিস্যু পেলাম, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, রাইট? তাহলে মেরিস্টেমেটিক টিস্যুর যে সেলগুলো আছে, ওরা কন্টিনিউয়াস ডিভিশন করতে পারে। খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। যেমন ধরো একটা প্ল্যান্ট আছে, ধরো এখানে একটা প্ল্যান্ট আছে। এইবার তুমি কি করলে, প্ল্যান্টার এইখানটার মধ্যে তুমি কেটে দিলে, তুমি এই পার্টটা কেটে দিলে বা এই পার্টটা তুমি কেটে দিলে। কিছুদিন পরে দেখা গেল কি, এই পার্টটা আবার গ্রো করলো, আবার গ্রো করেছে। কিন্তু তুমি যখন এই পার্টটা কাটতে যাবে, দেখা গেল কি এটা আর তোমার গ্রো করেনি। মানে কি, এটা যখন তুমি করবে তখন দেখবে যে এই পার্টটা কিন্তু আর তোমার এটা গ্রো করেনি। কেন? কারণ এই পার্টটার মধ্যে তুমি কি করে দিয়েছো, পুরোটাকে কেটে দিয়েছো, দেখো এটা আর গ্রো করেনি। তার মানে কিভাবে হয়েছে, হাউ ইট হ্যাজ বিকাম পসিবল? কারণ এর আগে যেটা ছিল,
এই দেখো, যখন আমরা এটাকে এইখানে কেটেছিলাম, এই জায়গাটার মধ্যে যখন কেটেছিলাম, এইখানে যখন কেটেছিলাম বা এখানে যখন কেটেছিলাম, এইখানে মেরিস্টেমেটিক টিস্যু ছিল, ঠিক আছে প্ল্যান্টের। এটার মধ্যে এটা কিন্তু একটা ম্যাচিওর প্ল্যান্ট, কিন্তু এটার মধ্যে মেরিস্টেমেটিক টিস্যুর কোয়ান্টিটি বা নাম্বারটা খুব কম থাকবে, ঠিক আছে, কারণ প্ল্যান্টটা অলরেডি ম্যাচিওর্ড হয়ে গেছে। তখন পার্মানেন্ট টিস্যু ম্যাক্সিমাম থাকবে। তো এইখানে যখন আমি কেটেছিলাম তখন এইখানে কিছু কিছু মেরিস্টেমেটিক টিস্যু ছিল, এন্ড দ্যাট ইজ হোয়াই দিস পার্ট অ্যাগেন গ্রো, ওরা আবার গ্রো করেছে। কিন্তু তুমি যখন এইখানে যখন এটাকে কেটে দিয়েছো, ঠিক আছে, তখন কিন্তু এটা আর গ্রো করতে পারেনি। কেন? কারণ এই পার্টটার মধ্যে কোনো মেরিস্টেমেটিক টিস্যু নেই, and that is why this part has not been grown again, এজন্য এই পার্টটা নতুন করে গ্রো করতে পারেনি। তার মানে কি, যেগুলি পার্মানেন্ট টিস্যু থাকে, পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে কিন্তু ওদের সেলগুলো ডিভিশন করতে পারে না। ওকে, নাও লেটস সি এ ডিফারেন্স বিটুইন দ্য মেরিস্টেমেটিক টিস্যু এন্ড পার্মানেন্ট টিস্যু। ভাজক কলা আর স্থায়ী কলার মধ্যে কি কি পার্থক্য আছে দেখে নাও। হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ সেল ডিভিশন, মেরিস্টেমেটিক টিস্যুর যে সেলগুলো রয়েছে ওরা ডিভিশন করতে পারে। হ্যাভ লস্ট দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, পার্মানেন্ট টিস্যুর যে সেলগুলো আছে ওরা ডিভিশন করতে পারে না। দে হ্যাভ লস্ট দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, ওরা ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার মানে কি, যখন প্ল্যান্টটা গ্রোয়িং কন্ডিশনে থাকে তখন এটা মেরিস্টেমেটিক টিস্যু থাকে। পরবর্তী সময় কি হয়, পরবর্তী সময় এই মেরিস্টেমেটিক টিস্যুটাই কিন্তু মডিফাই হয়ে যায় পার্মানেন্ট টিস্যুতে। কখন? যখন প্ল্যান্টটা আস্তে আস্তে করে ম্যাচিওর হতে থাকে। ওকে, সো whenever the plant started maturing, at that time most of the meristematic tissue convert into permanent tissue. তারপর হচ্ছে নাম্বার 2, have not attained a definite form and size. মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলোর কোনো ডেফিনিট ফর্ম নেই বা কোনো সাইজ নেই, কোনো আকার বা আকৃতি কিছুই নেই। পার্মানেন্ট টিস্যুর একটা পার্টিকুলার একটা ডেফিনিট ফর্ম বা সাইজ রয়েছে, মানে স্থায়ী কলার যে কোষগুলো আছে ওদের একটা নির্দিষ্ট আকার এবং একটা আকৃতি রয়েছে। মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো হচ্ছে অলওয়েজ লিভিং, মানে ওরা হচ্ছে জীবিত কোষ। আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে লিভিংও থাকতে পারে আবার ড্যাডও থাকতে পারে, মানে জীবিতও থাকতে পারে বা মৃতও হতে পারে। ভ্যাকিউলস ইদার স্মল অর অ্যাবসেন্ট, মেরিস্টেমেটিক টিস্যুতে যদি ভ্যাকিউল মানে কোষগহ্বর যদি থাকে তাহলে থাকবে কি খুব ছোট বা অ্যাবসেন্ট থাকবে বা থাকবেই না, আইদার থাকবে না হলে থাকবেই না, আর থাকলে খুব ছোট থাকবে। পার্মানেন্ট টিস্যুর মধ্যে লার্জ ভ্যাকিউলস থাকে, মানে বড় বড় কোষগহ্বর দেখা যায় কোষের মধ্যে। মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ডেন্স এন্ড অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে সেলের মধ্যে। তার মানে কি, মেরিস্টেমেটিক যে টিস্যুগুলো রয়েছে, মেরিস্টেমেটিক টিস্যুর যে সেলগুলো আছে, সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে আর প্রচন্ড ঘন হয়, এটা ডেন্স। আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে যেগুলো থাকে, সাইটোপ্লাজমের একটা থিন লেয়ার থাকে আর মাঝখানে একটা কি থাকে, একটা ভ্যাকিউল থাকে। কিরকম দেখো, মেরিস্টেমেটিক টিস্যুর যে সেলগুলো থাকবে এটার মধ্যে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে, কিন্তু যদি এটা একটা ম্যাচিওর সেল হয়, ধরো এটা হচ্ছে একটা ম্যাচিওর প্ল্যান্ট সেল, এটা ধরে নাও একটা ম্যাচিওর প্ল্যান্ট সেল, এটা ধরো সেল মেমব্রেনটা, আর ঠিক মাঝখানে কি হবে, ঠিক মাঝখানে একটা লার্জ একটা ভ্যাকিউল থাকবে, এই দেখো এরকম থাকবে। এটা হচ্ছে পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যুর যেই শেপটা, মাঝখানে একটা লার্জ ভ্যাকিউল থাকবে আর বাকি সেল অর্গানেলস গুলো, সাইটোপ্লাজম গুলো এরকম ভাবে থাকে, একটা থিন লেয়ার থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। এটা এটা হচ্ছে একটা ম্যাচিওর কি একটা প্ল্যান্ট টিস্যু, মানে একটা প্ল্যান্ট সেল। এবার নেক্সট হচ্ছে আমাদের, আমরা দেখব যে মেরিস্টেমেটিক টিস্যুর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। তোমরা ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ এখানে। দ্য সেলস মে বি স্ফেরিক্যাল, ওভাল অর পলিগোনাল ইন শেপ, তিনটা শেপে থাকতে পারে। রাউন্ড শেপ হতে পারে, কিছুটা ওভাল শেপ ডিমের মতো হতে পারে, ঠিক আছে, পলিগোনাল বিভিন্ন আকৃতির হতে পারে। আমরা প্রথমেই বলেছি যে
মেরিস্টেমেটিক টিস্যুর যেই সেলগুলো রয়েছে ওদের কোনো বেসিক শেপ বা ফর্ম নেই, ওদের কোনো ডেফিনেট শেপ নেই। ঠিক আছে, এটা আমরা প্রথমেই বলেছিলাম। সেলস হ্যাভ থিন সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ। ওদের যে সেল ওয়ালটা থাকে এটা প্রচন্ড থিন থাকে, পাতলা থাকে। আর সেল ওয়ালের যে ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে সেলুলোজ। ওকে, so the cell wall of meristematic tissue cell is made up of cellulose. Cells are compactly arranged without intercellular spaces. এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেল একটার সঙ্গে একটা কম্প্যাক্টলি প্যাকড আছে। কম্প্যাক্টলি প্যাক মানে একটার সঙ্গে একটা লাগানো অবস্থায় থাকে, আর ওদের মাঝখানে কোনো সেলুলার স্পেস নেই। There is no intercellular space between the different cells. সেলসগুলোর মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই। Each cell has a large prominent nucleus. প্রত্যেকটা সেলের মধ্যে একটা লার্জ প্রমিনেন্ট মানে স্পষ্ট একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাই। প্রত্যেকটা সেলের মাঝখানে একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস, একটা স্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাই। দেখো এখানে আমি লেভেলিং করে দিয়েছি। সাইটোপ্লাজম ইজ অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে। অ্যান্ড ভ্যাকিউলস আর ইদার স্মল অর অ্যাবসেন্ট। ভ্যাকিউল থাকে না বা থাকলে খুব ছোট থাকে। তো এই জন্য ভ্যাকিউলটা দেখানো হয়নি, বিকজ দিস ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক যেটা মনে রাখতে লাগবে, সেলের কোনো ডেফিনেট শেপ হবে না, তিনটা শেপই হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে, পলিগনাল হতে পারে। তারপরে ইন্টারসেলুলার স্পেস থাকবে না, একটা লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে, আর চারদিকে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে। So this is all about the characteristics of meristematic tissue, and we have studied about the difference between meristematic tissue or meristem and permanent tissue. So up to this, any confusion anyone, please let me know. You can show me thumbs up if you can understand. Okay, Shomodeep, Sneha, Shantika, Manushi. Okay, fine. So everyone join the class within 2 minutes. Everyone.